হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, গতকাল কিন্তু আমরা খুবই একটা ইম্পর্ট্যান্ট ক্লাস দিয়েছিলাম তোমাদের জন্য, যেটা হচ্ছে ভারতের সংবিধান থেকে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে কোশ্চেনগুলো তোমাদের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি জেএমটিএস বলো, জিডি, সিজিএল, সিএইচএসএল, সিপিও, এই সকল এক্সামের জন্য। আজকেও খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে মিউজিক অ্যান্ড ড্যান্স। মিউজিক অ্যান্ড ড্যান্স থেকে খুবই গুরুত্বপূর্ণ আজকের কোশ্চেন আনসার রয়েছে। প্রত্যেকটা কোশ্চেন আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করবো, যেমন আগের দিন আমরা করেছি। ঠিক আছে, আগের ক্লাসটা যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারগুলো রয়েছে তোমাদের এমটিএস বা জিডি, সিএইচএল এই সকল এক্সামের জন্য। তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা দেখো কি রয়েছে, বিখ্যাত তবলাবাদক জাকির হোসেন কোন সঙ্গীত ঘরানার সাথে যুক্ত? তোমরা দেখো জাকির হোসেন, যারা তোমরা এসএসসি প্রিপারেশান নিচ্ছ, নামটা শুনেছো নিশ্চয়ই, খুবই ভেরি ইম্পর্টেন্ট একটি নাম জাকির হোসেন। তো ইনি হচ্ছেন একজন তবলাবাদক, এই কথাটা কিন্তু অবশ্যই মনে রাখবে, তবলাবাদক। তাছাড়া কোন ঘরানার? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, পাঞ্জাব। পাঞ্জাব ঘরানার একজন তবলাবাদক ছিলেন জাকির হোসেন। তারপরে দেখো, ওস্তাদ জাকির হোসেন বিশ্ববিখ্যাত তবলাবাদক। তিনি তার পিতা ওস্তাদ আল্লাহ রাখার মতোই পাঞ্জাব ঘরানার ধারক। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় তবলা মর্যাদা বাড়িয়েছেন। তিনি 1977 সালে পদ্মশ্রী এবং 1982 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন, স্ট্রিটস অফ ক্যালকাটা আর হচ্ছে ড্যান্সিং ড্রামস। স্ট্রিটস অফ ক্যালকাটা আর হচ্ছে ড্যান্সিং ড্রাম কার দুটি জনপ্রিয় ট্র্যাক? এই ট্র্যাকগুলো কার? তো দুটি ট্র্যাকই হচ্ছে কার? দুটি হচ্ছে আনন্দ শঙ্করের। আনন্দ শঙ্কর একজন খ্যাতনামা ভারতীয় সঙ্গীত শিল্পী ছিলেন, যিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে পশ্চিমা রক এবং ইলেকট্রনিক সঙ্গীতের সাথে মিশিয়ে পরিচিত ছিলেন। এই যে স্ট্রিটস অফ কলকাতা এবং ড্যান্সিং ড্রামস ট্র্যাকগুলি তার 1970-এর দশকে প্রকাশিত অ্যালবামের আইকনিক ট্র্যাক, যা তার পরীক্ষামূলক ফিউশন শৈলীর প্রদর্শন করে। আনন্দ শঙ্কর কিংবদন্তি সিতারবাদক রবি শঙ্করের ভাতিজা ছিলেন। সিতারবাদক রবি শঙ্করের ভাতিজা ছিলেন কিন্তু এই আনন্দ শঙ্কর। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, কে প্রথম হিন্দি চলচ্চিত্র সঙ্গীতের ব্রাজিলীয় বোসানোভা ছন্দ প্রবর্তন করেছিলেন? ব্রাজিলীয় বোসানোভা ছন্দ প্রবর্তন করেছিলেন তিনি হচ্ছেন কি? তিনি হচ্ছেন আর.ডি. বর্মন। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার, আর.ডি. বর্মন। আর.ডি. বর্মন প্রথম হিন্দি চলচ্চিত্রের সঙ্গীতের ব্রাজিলিয়ান বোসানোভা রিদম প্রবর্তন করেন। বোসানোভা, যার পর্তুগিজ অর্থ হচ্ছে নতুন প্রবণতা। ঠিক আছে, নতুন প্রবণতার হলো একটি ব্রাজিলিয়ান সঙ্গীত শৈলী, যা সাম্বা এবং জাজকে একত্রিত করে, এবং আর.ডি. বর্মন এটি উদ্ভাবনীভাবে বলিউড সঙ্গীতে অন্তর্ভুক্ত করেন। হিন্দি সঙ্গীতের এই রিদমের একটা প্রতীকী উদাহরণ যদি বলা হয়, তাহলে কিন্তু পতিপত্নী চলচ্চিত্রে এই যে মার ডালেগা দর্দে জিগর, এই যে গানটা, এটাই পতিপত্নী, যেটা 1966 চলচ্চিত্র, মার ডালেগা দর্দে জিগর এই গান, এটা একটা তার উদাহরণ আমরা বলতেই পারি। 4 নম্বর দেখো, দক্ষিণ ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যরূপটি বলরাম ভারতম এবং হস্তলক্ষণ দীপিকা থেকে তার শাস্ত্রীয় অনুমোদন পায়? দক্ষিণ ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যরূপটি বলরাম ভারতম এবং হস্তলক্ষণ দীপিকা থেকে তার শাস্ত্রীয় অনুমোদন পায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, কথাকলি। ঠিক আছে, কথাকলি তোমরা জানো, যেটা হচ্ছে কেরালার ঐতিহ্যবাহী নৃত্যনাট্য রূপ। এটি রামায়ণ, মহাভারত প্রভৃতি মহাকাব্য গল্পের উপর ভিত্তি করে। এর পোশাক ও মুখোশ অত্যন্ত রঙিন এবং প্রতীকপূর্ণ। তারপর দেখো 5 নম্বর কোশ্চেন, রামনাথ ভি রাঘবন কোন সঙ্গীত যন্ত্রের সাথে যুক্ত ছিলেন? রামনাথ ভি রাঘবন ইনি কোন সঙ্গীত যন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তো ইনি মৃদঙ্গম যন্ত্রের সাথে যুক্ত ছিলেন। মৃদঙ্গম দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রধান তালবাদ্য। এটি ভারতনাট্যম নৃত্যের তাল ও ছন্দের জন্য অপরিহার্য। তারপরে দেখো, স্ল্যামডং
স্ল্যাম ডগ মিলিয়নার চলচ্চিত্রের গানের ভারতীয় সঙ্গীত সুরকারের নাম কি? স্ল্যামডং মিলিয়নারের চলচ্চিত্রের গানে ভারতীয় সঙ্গীত সুরকার নাম কি? তিনি হচ্ছেন A.R. রহমান। অপশান নাম্বার ডি A.R. রহমান হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখান থেকে আর দেখে নাও, A.R. রহমান আন্তর্জাতিকভাবে খ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ। স্ল্যামডগ মিলিয়নারের জন্য তিনি অস্কার এবং গ্র্যামি পুরস্কারও অর্জন করেছেন। তার সঙ্গীত মূলত ভারতীয় রাগ ও পশ্চিমা সঙ্গীতের সমন্বয়ে গঠিত। এরপরে দেখো 7 নম্বর কোশ্চেন কি রয়েছে, লাড্ডি। লাড্ডি কোন সম্প্রদায়ের লোকনৃত্য যেখানে বর ও কনেকে কাঁধে তুলে অন্যরা তাদের চারপাশে নৃত্য করে? লাড্ডি লোকনৃত্য যেটা বর ও কনেকে কাঁধে তুলে অন্যরা তাদের চারপাশে নৃত্য করে, সেটা হচ্ছে ভিল সম্প্রদায়ের লোকনৃত্য। লাড্ডি যেটা মধ্য ভারতের ভিল উপজাতির দ্বারা একটি ঐতিহ্যবাহী নৃত্য। এটি মূলত বিবাহ উপলক্ষে অনুষ্ঠিত হয়। নৃত্যে গ্রামবাসীরা বর কনেকে কাঁধে তুলে আনন্দ প্রকাশ করে। ভিলরা হলো ভারতের বৃহত্তম উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে একটা, যেটা প্রধানত রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট আর মহারাষ্ট্রের রাজ্যে এদেরকে দেখা যায়। ঠিক আছে, তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, তিনি একজন কর্ণাটিক কিংবদন্তি গায়িকা ছিলেন যিনি ইউরোপ, উত্তর আমেরিকা এবং জাতিসংঘের সাধারণ পরিষদে গান গেয়েছিলেন। তো তিনি হচ্ছেন কে বলো? বেগম আক্তার, লতা মঙ্গেশকর, আশা ভোসলে না হচ্ছে মাদুরাই সানমুখ পাদিবু সুব্বুলক্ষ্মী? কর্ণাটকী কিংবদন্তি গায়িকা তিনি হচ্ছেন মাদুরাই সানমুখ বাদিবু সুব্বুলক্ষ্মী। 9 নম্বর কোশ্চেন দেখো, কুইন চলচ্চিত্রে লন্ডন থুমাকদা গানের মহিলা গায়িকা কি? গানটি গেয়েছেন কে? নেহা কক্কর গেয়েছেন লন্ডন ঠুমকদা গানটি। অমিত ত্রিবেদী সুররোপিত এবং বিকাশ বহেল পরিচালিত কুইন সিনেমার গান। এটি নেহা কক্করের অন্যতম জনপ্রিয় হিট গান। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন, জগজিৎ সিং কোন সঙ্গীত ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? জগজিৎ সিং ইনি হচ্ছেন গজল সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন। ভারতীয় গজল কিংবদন্তি। তার গানের বিশেষত্ব হচ্ছে মেলোডি, আবেগপূর্ণ কণ্ঠ, সঙ্গীতের সহায়তা। জনপ্রিয় গজল হচ্ছে চিঠি আনগি আর হচ্ছে মেরে রাশি কা সাদা পত্রিকা। এই সকল জনপ্রিয় গজলগুলো রয়েছে। তারপরে দেখো 11 নম্বর যাওয়ার আগে তোমরা যারা এখনও ক্লাসটিকে লাইক করোনি, যদি ভালো লেগে থাকে এই ধরনের ক্লাস যদি পরবর্তী পেতে চাও তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলো এবং তার পাশাপাশি যারা নতুন রয়েছে আমাদের চ্যানেল নতুন ভিজিট করেছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। ঠিক আছে, তো এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন কী রয়েছে, মুথুস্বামী দীক্ষিতার কোন সঙ্গীত ধারার সাথে যুক্ত ছিলেন? মুথুস্বামী দীক্ষিতা কোন সঙ্গীত ধারার সাথে যুক্ত ছিলেন? তো ইনি হচ্ছে কর্ণাটিক সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন। মুথুস্বামী দীক্ষিতা কর্ণাটিক সঙ্গীতের কিংবদন্তি। তিনি কম্পোজিশন, গান, ভক্তিমূলক রাগের বিশেষ দক্ষ। তার গান আজও শিক্ষা ও পারফরমেন্সের জন্য আদর্শ। তারপরে 12 নম্বর কোশ্চেন, তামিলনাড়ুর মানুষ কোন কর্ণাটিক সঙ্গীত গায়ককে বোম্বে উপাধি দিয়েছেন? তামিলনাড়ুর মানুষ কোন কর্ণাটিক সঙ্গীত গায়ককে বোম্বে উপাধি দিয়েছেন? জয়শ্রী রামনাথ, রঞ্জনী হেব্বার, দারামলক্ষ্মী না হচ্ছে নিত্যশ্রী মহাদেবন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, জয়শ্রী রামনাথ। বোম্বে জয়শ্রী হলেন এক প্রখ্যাত কর্ণাটিক কণ্ঠশিল্পী। তার গান লাইফ অফ পাই বা পাইস লুলবেই অস্কার নমিনেটেড হয়েছিল এবং এটা, আর তিনি হচ্ছে পদ্মশ্রী পেয়েছেন 2021-এ। ঠিক আছে, তারপর দেখো 13 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্য একার্য হিসেবে পরিচিত যেখানে একজন নৃত্যশিল্পী একক পারফরমেন্সে অনেক ভূমিকা গ্রহণ করে? একজন নৃত্যশিল্পী একক পারফরমেন্সে অনেক ভূমিকা গ্রহণ করে। সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, ভারতনাট্যম। আর ভারতনাট্যম একটা একার্য পারফরমেন্স নৃত্যশিল্পী একাধিক চরিত্রে অভিনয় করে। এটি হচ্ছে তামিলনাড়ুর খুবই বিখ্যাত নৃত্যশৈলী যা মূলত ভক্তিমূলক গল্প উপস্থাপন করে।
আর হাতের ভঙ্গি, চোখের অভিব্যক্তি, পদক্ষেপ এবং লয় প্রদান। তারপর দেখো 14 নম্বর কোশ্চেন, ভারতের সাত্রিয়া নৃত্য রূপের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাত্রিয়া নৃত্য, এই সাত্রিয়া নৃত্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাত্রিয়া নৃত্যের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছেন শঙ্করদেব। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার, শঙ্করদেব। শঙ্করদেব ছিলেন আসামের সামাজিক ও ধর্মীয় পুনর্জাগরণের নেতা। তিনি সাত্রিয়া নৃত্য প্রতিষ্ঠা করেছিলেন, যা ভক্তিমূলক কাহিনী ও সঙ্গীতের সমন্বয়ে তৈরি। এটি আসামের প্রধান শাস্ত্রীয় নৃত্যশিল্প রূপ। আসামের একটি শাস্ত্রীয় নৃত্য। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন, আদিত্য প্রতীক সিং সিসোদিয়া ডিজেওয়ালে বাবু গানের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। আদিত্য প্রতীক সিং, তার পেশাদার নাম কি? তাকে সবাই তার কি নামে চেনে? এই আদিত্য প্রতীক সিংকে সবাই কিন্তু চেনে বাদশাহ নামে চেনে। বাদশার গান শুনেছো নিশ্চয়ই তোমরা। বাদশাহ হলো ভারতীয় র্যাপ ও হিপহপ শিল্পী। তিনি বিভিন্ন হিন্দি ও বলিউড হিপহপ গানের কাজ করেছেন। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন, মিউজিক একাডেমি থেকে নাট্য কলানিধি পুরস্কার প্রাপ্ত লক্ষ্মী বিশ্বনাথন কোন নৃত্যরূপের জন্য বিখ্যাত ছিলেন? লক্ষ্মী বিশ্বনাথন, যিনি হচ্ছে ভারতনাট্যম নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন। লক্ষ্মী বিশ্বনাথন একজন প্রখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী। তিনি বহু আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় নৃত্য প্রচার করেছেন। নাট্য কলানিধি পুরস্কার তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি করে। তারপর দেখো 17 নম্বর কোশ্চেন, রপি বা পপির কোন রাজ্যের একটা জনপ্রিয় লোকনৃত্য? রপি বা পপির এই দুটোই হচ্ছে কি? অরুণাচল প্রদেশ রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য। রপি নৃত্য অরুণাচল প্রদেশের ট্রাইবাল সংস্কৃতির অংশ। এটি প্রধানত উৎসব বা সামাজিক অনুষ্ঠানে প্রদর্শিত হয়। নৃত্যটি গ্রাম্য ও সাম্প্রদায়িক ভিত্তিক। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, কোন রাজ্যের মঠগুলিতে সাত্রিয়া নৃত্যরূপটি বিকশিত হয়েছিল? সাত্রিয়া নৃত্য একটু আগে আলোচনা করেছিলাম। কোন রাজ্যের মঠগুলিতে এটা বিকশিত হয়েছিল? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি আসাম। একটু আগে বলেছিলাম আসামের খুবই বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য সাত্রিয়া। সাত্রিয়া নৃত্য আসামের মঠগুলিতে বিকশিত হয়। এটি শঙ্করদেব প্রতিষ্ঠিত নৃত্যরূপ, মূলত ভক্তিমূলক কাহিনী ও ধর্মের আচারের সাথে সম্পর্কিত। তারপরে দেখো উত্তর ভারতের প্রধান শাস্ত্রীয় নৃত্যরূপ কোনটা? উত্তর ভারতের প্রধান শাস্ত্রীয় নৃত্য যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে কত্থক নৃত্য। কত্থক হলো উত্তর ভারতের প্রধান শাস্ত্রীয় নৃত্য। এটি সাধারণত ধর্মীয় গল্প ও মহাভারত কাহিনী তুলে ধরে। এতে অঙ্গভঙ্গি ও হস্তমুদ্রার গুরুত্বপূর্ণ ব্যবহার দেখা যায়। তারপরে দেখো 20 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন, রাসলীলা কোন শাস্ত্রীয় নৃত্যের প্রতীক, যা রাধা ও কৃষ্ণের আধ্যাত্মিক ও চিরন্তন প্রেমের উপর ভিত্তি করে? রাসলীলা এটা হচ্ছে মণিপুরের হয়ে যাবে সঠিক অ্যান্সার। মণিপুরী নৃত্য মূলত মণিপুর রাজ্য থেকেই উদ্ভূত। রাসলীলা নৃত্যে ভক্তি ও প্রেমের প্রতীকী গল্প উপস্থাপন করা হয়, যা কৃষ্ণ ও রাধার প্রেমকে কেন্দ্র করে। এটি বিশেষভাবে ভক্তিমূলক অনুষ্ঠানে প্রদর্শিত হয়। পুং নামক প্রধানত যন্ত্র এবং নৃত্যশিল্পীর সূক্ষ্ম হাতের ভঙ্গি রাসলীলা নৃত্যকে আলাদা করে। তো এই ছিল মোট আজকের 20খানা কোশ্চেন। আশা করি সবার ভালো লেগেছে। সবাই নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে ফেলেছো। যারা করোনি করে ফেলো, আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব না করলে কিন্তু আমরা যে ক্লাসগুলো দেবো সেগুলো কিন্তু তোমার মোবাইলে নোটিফিকেশান যাবে না, ঠিক আছে? তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আর টেলিগ্রামে অবশ্যই জয়েন করে যাও। ওখানে আমরা ক্লাসের পিডিএফ দিয়ে দেবো এবং তার পাশাপাশি আমাদের যা কিছু আপডেট, তোমাদের এক্সাম রিলেটেড আপডেট, নতুন জব রিলেটেড আপডেট, সমস্ত কিছু আমাদের এই টেলিগ্রামে পেয়ে যাবে। তো টেলিগ্রামে অবশ্যই জয়েন করে যাও যারা জয়েন করোনি। এছাড়া তোমরা এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ারের যদি জিকে কোশ্চেন নিতে চাও, ঠিক আছে, যে কোনো এক্সাম, আমাদের কাছে যে পিডিএফগুলো রয়েছে দেখো কি এমটিএসের পাবে। এমটিএস 2019 থেকে 24, যদি তোমরা এমটিএসের প্রিপারেশান নিচ্ছ, এমটিএস 2019 থেকে 24 এই জিকে পিডিএফে তোমরা 129 টাকা রয়েছে প্রাইস। যদি নিতে চাও মেসেজ করো। 2025-এর কাজ চলছে, কিছুদিনের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তাছাড়া এমটিএসের 2024-এর শুধু পিডিএফ যদি নিতে চাও সেটাও পাবে। ইংলিশেরও পিডিএফ রয়েছে। তাছাড়া প্র্যাকটিস সেট 45খানা প্র্যাকটিস সেট রয়েছে। স্টেনো, এসএসসি স্টেনো, সিএইচএসএল 2021 থেকে 2025, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন টপিক ওয়াইজ পেয়ে যাবে 29 টাকায়।
আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন যেটা 2025 এক্সাম হয়েছে তার সমস্ত জিকে কোশ্চেন টপিক ওয়াইজ যদি নিতে চাও পেয়ে যাবে আমাদের কাছে। এসএসসি জিডি 2022 থেকে 2025, ফেজ 13 2025 যেটা এডুকেটিভ প্যাটার্ন, সিজিএল 2025 এডুকেটিভ প্যাটার্নের, এসএসসি সিপিও 2025 এডুকেটিভ প্যাটার্ন। এই সকল যদি জিকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমরা নিতে চাও খুবই স্বল্প প্রাইসগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে। আমাদেরকে মেসেজ করো হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6294528484, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, যে পিডিএফটা নেবে সেটা লিখে মেসেজ করবে।